বিজেপিকে ভোট দিয়ে মানুষ তৃণমূলকে সরাতে পারেনি, কোনো জায়গা থেকে পারেনি। বয়স্ক মানুষেরা তারা হচ্ছে গিয়ে বাচ্চাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে কেমন ছিল আমাদের সময়টা। বামফ্রন্টের যে শূন্যর গেরো কাটবে, গ্যারান্টি? আপনি বিস্মিত হবেন না যদি হঠাৎ করে দেখেন যে ৭৭ সালের পুনরাবৃত্তি ঘটছে, হঠাৎ করে আবার বামফ্রন্টের সরকার তৈরি হচ্ছে। বাংলা বাংলার ছেলেকেই চায় বলিনি আমরা, বলিনি যে সিপিআইএমের দেয়া ভাতাটা হচ্ছে গিয়ে বেকার ভাতা। আজকে যে এ ফুলে কয়েক ঘন্টা বাদে বা কয়েকদিন বাদে ওই ফুলে, আবার এখান থেকে ওই ফুলে, এই যে ফুলে ফুলে দোলে দোলে বারবার পাল্টে যাচ্ছে, এই বিষয়ে কি বলবেন? প্রতিকুর রহমান ব্যতিক্রম তো আছে। ছাত্র অবস্থায় তার রাজনীতিতে যে হাতে খড়ি সেটা হয়েছিল এসএফআইতে জয়েন করে। তারপর শিক্ষকতা নিয়ে তিনি আস্তে আস্তে অনেক বড় যেন একটা আন্দোলন গড়ে তুললেন। তারপর তিনি হলেন এবিটিএর যে হুগলি জেলার সভাপতি। এবার একদম সরাসরি চন্দননগরের বুকে রাজনৈতিক ময়দানে সিপিএমের যে প্রার্থী সেই মনীষ পাণ্ডা। আমরা উপস্থিত হয়েছি মনীষ পাণ্ডা মহাশয়ের বাড়িতে। সরাসরি ওনার সাথে কিছু কথা বলবো এবং জেনে নেওয়ার চেষ্টা করব। আপনারা এখন দেখছেন বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষক রাজনীতিবিদ মনীষ পাণ্ডা। প্রথমেই আপনাকে জানাই নিউজ ওয়ান বাংলার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং আশা করি লড়াই কিন্তু জমবে। লড়াই তো চলছে। প্রচারে তো চারিদিকে ঘুরছেন, কি বুঝছেন? মানুষ আমাদের কথা শুনছেন, মানুষ তাদের কথা বলছেন। এর আগে আমরা পর্যাপ্ত সংখ্যায় না করতে পারলেও পাড়া বৈঠক করেছি, মানুষের সাথে কথাবার্তা বলেছি। আর যেহেতু আমি শিক্ষা ক্ষেত্রের একজন কর্মী, তাই আমার একটু সুযোগ আছে অনেক বেশি সংখ্যক মানুষের সাথে কথাবার্তা বলার। মানুষ সম্ভবত খুব ভালো নেই। আর সবচাইতে কঠিন জায়গাটা হচ্ছে যে অনেক মানুষ বুঝতেও পারছেন না যে তারা খুব ভালো নেই, কিন্তু যারা বুঝতে পারছেন তারা পরিবর্তন চাইছেন। আপনি তো প্রচারে বেরোচ্ছেন, তা আপনি কেমন সাড়া পাচ্ছেন? দেখুন, আমার মনে হয়েছে, যেটা আমার মনে হওয়া ভুল হতেও পারে, সেটা হচ্ছে যে এখন মানুষ মিলিয়ে দেখছে যে পরীক্ষা নিরীক্ষা মানুষ করেছে, পরীক্ষা নিরীক্ষা মানুষের করাই উচিত, কিন্তু পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে মানুষের মনে হয়েছে যে এই পরীক্ষার ফলটা তাদের পক্ষে লাভজনক হয়নি। আমরা সরাসরি বলছি যে প্রথম যে ভোট দিলেন ওরা পরিবর্তনের, সেই পরিবর্তনের প্রথম ভোটে শিল্প চৌচির হয়ে গেল, শিল্প সম্ভাবনা সিঙ্গুর চলে গেল। 2016-তে তারা যে ভোট দিলেন, অধিক সংখ্যক মানুষের কথা বলছি, যাদের ভোটে সরকার গঠিত হয়েছে, তাতে শিক্ষার সম্ভাবনা, কর্মসংস্থানের সম্ভাবনা অঙ্কুরে বিনাশ হয়ে গেল। আমরা সবাই জানি 2016-র এসএসসির যারা অনেকেই, বেশিরভাগ মানুষই যোগ্যতার সাথে চাকরি পেয়েছেন, তাদের আজকে কী অবস্থা। আর 2021-এ যখন তারা আবার ভোট দিলেন তৃতীয়বার, তখন আমরা দেখলাম যে শান্তি সম্প্রীতির আবহ পুরোপুরি বাংলাতে ধূলিসাৎ হয়ে গেল। মানুষের পরিচয় হচ্ছে তার ধর্ম নিয়ে, তার জাত নিয়ে, তিনি কোন ভাষাভাষী তা নিয়ে। আমার বিশ্বাস আছে চন্দননগরের মানুষ বাংলার মানুষের প্রতি, তারা নিঃসন্দেহে চতুর্থবার ভুলটা করবেন না। প্রচারে তো বেরোচ্ছেন, মানুষের সামনে প্রধানত মানে কি আপনি তুলে ধরছেন আপনাকে ভোট দেওয়ার জন্য, বা সিপিএমকে ভোট দেওয়ার জন্য, বামফ্রন্টকে ভোট দেওয়ার জন্য কি বিষয় প্রধানত তুলে ধরছেন? দেখুন, এইটা তো যেহেতু চন্দননগর বিধানসভা ক্ষেত্রের ভোট, চন্দননগর বিধানসভা ক্ষেত্রটা অনেকটা ছড়ানো। এখানে ভদ্রেশ্বর আছে, মানকুণ্ড, তেলেনীপাড়া, এই অঞ্চলগুলো আছে, আবার চন্দননগরের পৌর নিগমের এলাকাগুলো আছে। সেই পৌর নিগম এলাকার মধ্যেও ভ্যারিড নেচার আছে, সেখানটায় বিভিন্ন মানুষের বিভিন্ন রকম চাহিদা। আমরা অবশ্যই মূল যে জায়গাগুলো, যেগুলো মানুষের মধ্য থেকে উঠে এসেছে, একদম যেগুলোকে আমরা বলি মানুষের জীবনের বেঁচে থাকার প্রাথমিক চাহিদাগুলো, এবং তার সাথে যুক্ত হয়েছে শিক্ষা এবং স্বাস্থ্য, এই জায়গাগুলোতে আমরা জোর দিচ্ছি। আমরা তেলেনীপাড়াকে বলি যে এটা মিনি ইন্ডিয়া,
এই তেলেনীপাড়া অঞ্চলে আপনি দেখবেন এই মিলগুলোকে কেন্দ্র করে গোটা ভারতবর্ষ থেকে বিভিন্ন রাজ্যের মানুষ এসছেন। আমাদের সময় একদিনের জন্য কেউ বলতে পারবে না তেলেনীপাড়া জুট মিল একদিনের জন্য বন্ধ হয়েছে, অথচ এখন মাঝে মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে এবং সেখানটাতে স্থায়ী কর্মীর সংখ্যা প্রায় নেমে গেছে। এখন অবধি প্রায় 80% অস্থায়ী কর্মী। অন্য জুট মিলগুলোর অবস্থা তথৈবাচক। ওখানে আমাদের উদ্যোগে শুরু হয়েছিল ফয়েজ আহমেদ উর্দু হাই স্কুল। আমরা সেখানটাতে যাতে বিজ্ঞান মনস্কতা গড়ে ওঠে বিজ্ঞানের ল্যাবরেটরি বানিয়ে দিলাম, কিন্তু সেখানটাতে বিজ্ঞান পাঠদানের জন্য যে রিকগনিশনটা লাগে হায়ার সেকেন্ডারি কাউন্সিলের, সেই রিকগনিশন তারা আজ অবধি পেল না। একটা ঘাট ছিল কাঙালি ঘাট, সেইটা দিয়ে এপার থেকে ওপারে মানুষ সহজে যাতায়াত করতে পারতেন, ছোট্ট ব্যাপার, সহজ ব্যাপার, সেগুলো এখন অবধি পূরণ করা গেল না। আমাদের এদিকটাতে বিস্তীর্ণ একটা অঞ্চল আছে 28 থেকে 33 নম্বর ওয়ার্ড, চন্দননগর পৌর নিগম এলাকা। সেই এলাকাতে যদি কোনো পুলিশের অ্যাসিস্ট্যান্সের দরকার হয় তাদেরকে যেতে হয় ভদ্রেশ্বর থানা। এইটা আমাদের দাবি যে এদেরকে চন্দননগর পুলিশ স্টেশনের আওতায় আনতে হবে। এখানটাতে লোকে বলে প্রমোটার, আমি বলি ডেভেলপার। তো এই তাদের কিছু অনিয়মিত প্রমোটিংয়ের জন্য ব্যাজরার ওই অঞ্চলে আমি গত কয়েকদিন ধরে প্রচারে গিয়ে দেখছি যে জল নিকাশি ব্যবস্থা সাংঘাতিকভাবে ব্যাহত হবে, আউটলেটটাই নষ্ট হয়ে যাচ্ছে, শুরু হয়ে গেছে, এবং এই সামনের বর্ষাতেই দেখা যাবে যে ওখানটাতে জলমগ্ন হয়ে প্রচুর মানুষের অসুবিধা হবে। আমরা কংক্রিটের রাস্তাটার বিপক্ষে, কারণ এই কংক্রিটের রাস্তাটা একদম পরিবেশ বান্ধব না, এক ফোঁটাও জল হচ্ছে গিয়ে মাটির নিচে যাচ্ছে না, এবং এটা ভীষণভাবে তাপ যেহেতু সংগ্রহ করে রেখে দিচ্ছে, তাহলে হচ্ছে গিয়ে টেম্পারেচার বেড়ে যাচ্ছে পরিবেশের। এর ফলে আগামী দিনেই জলের লেয়ার নাপতে নাপতে আমরা কোন বিপদসীমাতে পৌঁছে যাব আমরা নিজেরাও জানি না। এই যেটা আমরা বলছি যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যে কথাটা আমরা বলি যে মানুষকে নিয়ে, মানুষের সাথে, মানুষের জন্যে দীর্ঘস্থায়ী যে উন্নয়নের হাজার বুলি সত্ত্বেও সেই উন্নয়নটা আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং এই কথাগুলোই আমি বলছি, যাতে আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে, আমাদের চোখ দিয়ে মানুষ নতুন করে ভাবনা চিন্তা করেন। একটা কথা খুব প্রচলিত হয়েছে যে বামের ভোট নাকি অনেকটাই রামে চলে গেছে, তো সেই রাম থেকে কি ভোটটা এবার বামেতে ফেরত আসবে? দেখুন, আপনি যেটা বলছেন যে সেটা আমারও ধারণা যে সেটা আংশিক সত্য তো বটেই, কারণ এত সংখ্যক ভোট ছিল, সেই ভোটটা হচ্ছে কি 2016-তে আমাদের যা ভোট ছিল। এখন মুশকিল হচ্ছে যে রাম বামের বিষয় না, বিষয়টা হচ্ছে যে 2016 সালেই এই যে বর্তমান শাসক তাদেরকে আমরা পরাস্ত করতে পারতাম। আপনারা সাংবাদিক, আপনারা যদি পরিসংখ্যান দেখেন যে 2016 সালে এই ভারতীয় জনতা পার্টি তারা হচ্ছে গিয়ে প্রত্যেকটা কেন্দ্রে ভোট কাটুয়া হিসেবে কাজ করে তারা হচ্ছে যে সরকারটা প্রশ্নচিহ্নের মুখে চলে গিয়েছিল সেই সরকারকে বাঁচিয়ে দিয়েছে। তাহলে যদি আমি দেখি যে একজন আমার সামনে রক্ষাকর্তা হিসেবে হঠাৎ করে উদয় হয়েছে যার, তাহলে তাকে আমি আরও বেশি করে হচ্ছে গিয়ে অক্সিজেন দেবো, আরও হচ্ছে গিয়ে লালন পালন করবো, হৃষ্টপুষ্ট করবার চেষ্টা করব। সেটা খুব পরিকল্পিতভাবে করা হলো, এই অভিযোগ আমাদের ছিল। আমরা বিজেমূল শব্দটা অনেক দিন আগে বলেছি, এখন প্রচলিত সংবাদপত্রগুলো সেই কথাগুলো ব্যবহার করছে। এটা আরও পরিষ্কার করে দিল মাননীয় শ্রমিক ভট্টাচার্য, ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি, পরিষ্কার বললেন যে লেবার রুমে যদি অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আদবানি না থাকতেন তাহলে তৃণমূল নামক শিশুটির জন্ম হতো না। এ তো অন ক্যামেরা বলা, এ তো আমাদের বলা কথা না, এই কথাটা আমরা অনেক দিন ধরে বলছি। আবার এখানটাতে আমরা দেখলাম যে অনেকে দাবি করছেন যে বিজেপির ক্যান্ডিডেট কারা হবেন সেইটা নাকি মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক করে দেন, যে এবং তাদের যে বিচার হয় তারা হচ্ছে কত বছর ধরে তৃণমূলের সাথে ছিলেন। এবং আমরা দেখছি যে সরাসরি আরএসএসের সাথে যুক্ত থাকা এমন অনেক সংখ্যক মানুষ তারা হচ্ছে গিয়ে এইবারে ক্যান্ডিডেট হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আবার একইভাবে অগুন্তি সংখ্যক প্রাক্তন তৃণমূল কর্মী তারা হচ্ছে গিয়ে আপনার বিজেপির এবারে হচ্ছে গিয়ে প্রার্থী। সুতরাং এই দোলাচলটা, মানে এই যে যোগাযোগটা ওদের মধ্যে খুব নিবিড়, মানুষ সেটা বুঝতে পারেননি। মানুষ ভেবেছিলেন যে ওরা তো কেন্দ্রে আছে, এই রাজ্য সরকারের এই শাসনে যারা অতিষ্ঠ হয়ে উঠেছিলেন
তারা খুব শর্টকাট পদ্ধতি নেওয়ার চেষ্টা করেছিলেন, তারা তাদের অতীত অভিজ্ঞতাকে ব্যবহার করেননি। তার ফলে যেটা দাঁড়ালো, অনেকে ভরসা করলেন যে এরা হয়তো তৃণমূলকে হারাতে পারবে, কিন্তু সেই এক্সপেরিমেন্টটা খাতায় কলমে বলবেন 2বার, আমরা বলবো 5বার সেই পরীক্ষা হয়ে গেছে, 5বারই ব্যর্থ হয়েছে। কি লোকসভা, কি পঞ্চায়েত, কি পৌরনগম, কি বিধানসভা নির্বাচন, কোনো জায়গাতেই বিজেপিকে ভোট দিয়ে মানুষ তৃণমূলকে সরাতে পারেনি, কোনো জায়গা থেকে পারেনি। সুতরাং আমাদের ধারণা মানুষ এবার নতুন করে ভাববেন, তাদের অভিজ্ঞতা থেকে তারা ভাববেন। বয়স্ক মানুষেরা তারা হচ্ছে গিয়ে বাচ্চাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে কেমন ছিল আমাদের সময়টা। তাহলে পরে এবারে যে আমাদের সিপিএম বা বামফ্রন্টের যে শূন্যর গেরো কাটবে, গ্যারান্টি? হ্যাঁ, মানে আপনি বোধহয় সংখ্যার দিক থেকে হ্যাঁ, সংখ্যার দিক থেকেই বলছি। মানে বামপন্থীরা শূন্য, এটা কোনোদিনও বিশ্বাস করি না। কারণ আমাকে যখন আমার তৃণমূলী বন্ধুরা বলেন, তখন আমি তাদেরকে বলি যে সিপিআইএম আজও কিন্তু জাতীয় দল, তোমরা রাজ্য দল। হ্যাঁ, ভোট পার্সেন্টেজে। হ্যাঁ, আমাকে যখন ভারতীয় জনতা পার্টি বলেন যে পৃথিবীর সবচাইতে বড় রাজনৈতিক দল, আমি বললাম ওটা কিন্তু ভারতেই আছে। আর আমার লাল পতাকা নিয়ে লক্ষ লক্ষ লোক নিউ ইয়র্কেও যুদ্ধবিরোধী মিছিল করে, তাদের কাস্তে হাতুড়িটাই হাতে থাকে। সুতরাং আমরা কোনোদিনও শূন্য না, কমিউনিস্টদের শূন্য করা যায় না। কিন্তু আপনি সংসদীয় রাজনীতিতে এই সংখ্যার বিচারে যদি বলেন, আমি না একটা ছোট্ট উদাহরণ আপনাদের সামনে তুলে ধরব, এবং আপনাদের মধ্য দিয়ে আমি চাইব যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যদি তারা সত্যিকারে ফ্রি অ্যান্ড ফেয়ার পোল করতে চায়, তারা যেন এই বিষয়টাতে অত্যন্ত নজর দেন। আপনাদের মনে আছে যে এই কিছুদিন আগে হাইকোর্টের রায়ে আমরা হচ্ছে গিয়ে পঞ্চায়েত ইলেকশানে কয়েকটা সিট আমরা বলেছিলাম আমরা জিতেছি, আমাদের সেখানে বলা হয়েছিল আমরা হেরে গেছি। সেইগুলো হচ্ছে গিয়ে ন্যায়ালয়ের রায় আবার আমাদেরকে ফিরিয়ে দেওয়া হলো। অর্থাৎ কি না, কাউন্টিংয়ের ওই জায়গাটাতেও না অনেক কিছু গণ্ডগোল হয়। ইভিএম নিয়ে প্রচুর মানুষের প্রচুর প্রশ্ন আছে। সুতরাং সত্যি শূন্য আমরা রাস্তার লোকজনদের দেখে তো আমার বিশ্বাস হয় না। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন খাতায় কলমে তো শূন্য বটেই। শূন্যের গেরো নিয়ে যেটা আপনি বললেন, আমি আপনাকে এক কথায় বলি, আমরা শূন্যের গেরো কাটানোর নয়, শূন্য খুব শক্তিশালী। আমরা শূন্যের আগে পাশে তো একটা সংখ্যা চাই। আমরা শূন্যের আগে অন্তত 2টো সংখ্যা আনার কথা ভাবছি। এতটাই আমরা মানুষের প্রতি আস্থাশীল। তাও মোটামুটি কতটা আসন এবারে, মানে রিকভারি এতখানি শূন্য, যেটা আপনার ভাষায় শূন্য, সেই শূন্য থেকেই কোন জায়গায় আশা করছেন আপনারা? দেখুন, আশা তো আমরা করি 294টা সিটেই জিতব, তা নাহলে ইলেকশানে লড়ছি কেন? আর আপনি যদি সম্ভাবনার কথা বলেন, আমি অন্তত আপনাকে বলবো যে আপনি বিস্মিত হবেন না যদি হঠাৎ করে দেখেন যে 77 সালের পুনরাবৃত্তি ঘটছে, হঠাৎ করে আবার বামফ্রন্টের সরকার তৈরি হচ্ছে। চন্দননগরের বুকে টিএমসির একজন হাই প্রোফাইল ক্যান্ডিডেট এবং তাদের প্রচারের এবারে তারকা প্রার্থী, তার এগেনস্টে আপনি কি মনে হচ্ছে? হ্যাঁ, আপনি যদি মানে ইন্দ্রনীল সেনের কথা বলে থাকেন, তিনি হচ্ছেন গিয়ে আমার অত্যন্ত প্রিয় মানুষদের মধ্যে একজন। তার কারণ হচ্ছে যে পুরনো গানকে ভালোবাসতে শিখেছি ওনার গান শুনে। একটা সময় সম্ভবত 2007 বা 2008 সাল মার্চ মাস, কলকাতাতে মিছিল, উনি সামনের দিকে ছিলেন, তা আমরা স্বাভাবিকভাবে পেছনের দিকে থাকি। তো আমরা মিছিল ভেঙে আস্তে আস্তে আমি এগিয়ে আসছিলাম যে ওনার সাথে একটুখানি হাঁটবো বলে, ওনার পাশে থাকবো বলে। সুতরাং ওই মানুষকে সেই জায়গাতে আমি আমার কাছে রাখি, ব্যক্তি মানুষটাকে। এবার তিনি হচ্ছেন গিয়ে, তার রাজনীতির আমি একটুও সমর্থন করি না, তার রাজনীতির বিরোধিতা আমরা করি, কোনো ব্যক্তি বিরোধিতায় আমরা বিশ্বাস করি না। বিষয়টা হচ্ছে হাই প্রোফাইল শব্দটা বোধহয় আপনি বললেন। তিনি রাজ্যের মন্ত্রী, তিনি অত্যন্ত নামকরা সঙ্গীত শিল্পী এবং অত্যন্ত ভালো সঙ্গীত শিল্পী, আমার খুব প্রিয় সঙ্গীত শিল্পী। গোটা রাজ্য তাকে চেনে, রাজ্যের বাইরেও হয়তো অনেক মানুষ চেনেন। কিন্তু রাজনৈতিক লড়াইতে এইগুলো খুব বড় হয়ে দাঁড়ায় বলে আমরা বিশ্বাস করি না। কারণ এখানটাতে তো নীতির ভিত্তিতে, ইস্যুর ভিত্তিতে, ইশতেহারের ভিত্তিতে লড়াইটা হবে। সেখানটাতে এইটা আমার মনে হয় না খুব বড় একটা জায়গা নেবে।
তাহলে এই চন্দননগরের বুকে যে লড়াইটা এবার হচ্ছে, তা আপনার মূল প্রতিপক্ষটা কে, তৃণমূল না বিজেপি? এইটা আমি এক কথায় উত্তর দিতে পারবো না, কারণ আমাদের মূল প্রতিপক্ষটা হচ্ছে, আপনি আমাকে মাপ করবেন, সেটা হচ্ছে যে এই সাংবাদিকতা বা এই যে মিডিয়া, এটাকে তো বলা হয় ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি। কিন্তু আমরা না দুঃখের সাথে অনেক দিন ধরে দেখেছি যে অনেক তথাকথিত সাংবাদিক তারা যে আচরণ করেন সেইটা সাংবাদিকতার থেকে অনেকটা বেশি হচ্ছে যে কর্পোরেট এমপ্লয়ি হিসেবে, অর্থাৎ তাদের যে কর্পোরেট ডিমান্ড সেইটাকে মেটানো। তাদের সাথে ব্যক্তিগত আমার আলাপচারিতার সুযোগ থাকে কখনো কখনো, তারা বাধ্য হন সেটা উপস্থাপন করতে যেটা তারা বিশ্বাস করেন না। না, আমরা যেটা জানতে চাইছি এবারে ধরুন, আমি বুঝেছি হ্যাঁ মানে আপনার লড়াইটা এখন এখন দেখা যাচ্ছে চন্দননগরের বুকে তিনটেই বড় প্রার্থী, সেটা হচ্ছে সিপিএম, বিজেপি এবং হচ্ছে টিএমসি। এবং আপনি যে লড়াইটা করছেন, আপনার মূল প্রতিপক্ষ কাকে মনে করছেন? সেটাই আমি বলতে চাইছি যে আমাদের মূল প্রতিপক্ষ হচ্ছে এই বাইনারিটা, যে হয় তৃণমূল না হলে বিজেপি, এটাই আমাদের মূল এইটাই কিন্তু আমাদেরও কোশ্চেন, এটাই আমাদের মূল প্রতিপক্ষ হচ্ছে এই ন্যারেটিভটাকে ভেঙে দেওয়া, যে হয় তৃণমূল নয় বিজেপি। এইটা নয়, এইটা অনেক বিভ্রান্তি তৈরি করা হয়েছে। আজকে হয়তো আমার উত্তরটা বড় হয়ে যাবে, কিন্তু আজকে যখন হচ্ছে গিয়ে শ্যামনগর নর্থ জুট মিলের শ্রমিকরা যেখানে থাকেন, সেখানে যখন তাদের একটা ঘরে গিয়ে আমি তাদেরকে বলছি যে কেন এসছিলেন আপনি বিহার থেকে এখানে, বা অন্যরা অন্য জায়গা থেকে এসছেন, কেন এসছিলেন? পেটে খাবার জোগান দেওয়ার জন্য। কি করে খাবারটা জোগান দিত? মিলটা চললে। আজকে মিলটা বন্ধ। মিলটা কাদের জন্য বন্ধ? কারণ হচ্ছে গিয়ে কেন্দ্রীয় সরকার অর্ডার দিচ্ছে না। মিলটা কেন বন্ধ? তার কারণ হচ্ছে রাজ্য সরকার যে হচ্ছে টাইপাটাইট বা যে তার শ্রম দপ্তর যে জায়গাগুলো দেখা উচিত দেখছে না। তাহলে আজকে আপনি যদি হিন্দু মুসলমান এতে ভাগাভাগি হয়ে যান, আজকে আপনি যদি দুই শিবিরে ভাগাভাগি হয়ে যান, তাহলে আপনার পেটের খিদেটা কে মেটাবে? তাহলে মিটবে একমাত্র যদি কলকারখানাটা চালু হয়। তাহলে আপনাকে অতীত অভিজ্ঞতা থেকে বুঝতে হবে কলকারখানা কারা চালু রাখত, কারা শ্রমিকদের স্বার্থ দেখত। এই বাম বিকল্প যে বক্তব্য, এইটাই এই যে বাইনারি যেটাকে এতদিন ধরে খাড়া করা হয়েছে প্রচুর কর্পোরেট ফান্ডিংয়ের মাধ্যমে, তার সাথে এটার লড়াই। সুতরাং এই লড়াইতে বিজেপিও আছে, তৃণমূলও আছে। আপনি ছোট্ট করে দেখুন না, দেবযানী মুখোপাধ্যায় নাম মনে আছে তো, সারদার, কাঁড়ি কাঁড়ি টাকা যার ঘরে থাকতো, তার বাড়িতে বিজেপির ইলেকশন অফিস। তাহলে কী বুঝতে বাকি আছে? কোথায় আলাদা এরা? মানুষ চোখ কান খোলা রাখলেই বুঝতে পারবে। 2026-এর সব থেকে বড় যেটা ইস্যু হয়ে উঠে এসছে সেটা হচ্ছে এসআইআর। এছাড়াও অনেক বড় ইস্যু আছে, কিন্তু এসআইআর একটা মারাত্মক আকার ধারণ করেছে। এটা নিয়ে কি বলবেন? এই একটি প্রশ্নে আমরা খুব লজ্জিত হচ্ছি। তার কারণ হচ্ছে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি এইটা জেনে যে অনেক সংখ্যক বৈধ ভোটার তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না। এটা আমাদের কাছে মনে হয়েছে এটা একটা অপরাধের সমান। আমরা কিন্তু প্রথমেই আমরা রাজ্য সরকারকে বলেছিলাম যে সর্বদলীয় মিটিং করে, আপনারা জানেন কেরল বা বিভিন্ন রাজ্যে এটার বিরুদ্ধে বক্তব্য এসছে, কোনো রকম কোনো বিতর্ক তৈরি হয়নি, সেখানে যা ইচ্ছে তাই করতে পারেনি। এইখানে পশ্চিমবাংলাতে এই এসআইআরের ক্ষেত্রে যে রাজনৈতিক হাইপ তোলা হয়েছিল, তার থেকে যদি একটু বেশি সদিচ্ছা দেখানো যেত, তাহলে আমার মনে হয় যে এত সংখ্যক মানুষের নাম বাদ যেত না। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা কতটা সঠিক মুভ করছেন আমি বলতে পারবো না, আমাদের মনে অনেক প্রশ্ন আছে। কারণ হচ্ছে গিয়ে প্রথম বক্তব্য ছিল 2002 ম্যাপিংয়ে যাদের নাম আছে, 2002-এ যারা ভোট দিয়েছেন বা যাদের নাম আছে, কোনোভাবে তাদের নাম বাদ যাবে না। আমরা দেখছি এরকম অনেক নাম বাদ আছে। আমরা দেখতে পাচ্ছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলল পরিবারের যদি কয়েকজনের নাম থাকে তাহলে পরিবারের অন্যজনের নাম বাদ যাবে না। আমরা হুদো দেখতে পাচ্ছি। আমরা চারিদিকে সহায়তা কেন্দ্র করেছি, আমরা একদম ট্রাইব্যুনালে অ্যাপিল করছি। এই অ্যাপিলের মাধ্যমে দেখুন আমাদের সেই সামর্থ্য নেই যে সুপ্রিম কোর্টে গিয়ে একজন দুজনের নাম করে নিয়ে আসব। কাজে আমরা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছি। আমরা আশাবাদী যে অন্তত, এবং আমাদের এটা দাবির মধ্যে আছে, একটা আইনে কথা আছে কি বলুন তো, আমার নামে ক্রিমিনাল কেস হলো, আমার জেল হলো, আমার জামিন হলো, কেউ আমাকে কি বলতে পারবে যে আমি হচ্ছে কি অপরাধী? আনলেস দেয়ার ইজ কনভিকশন। আমার তো অ্যাকুইটালও হতে পারে।
একইভাবে যারা অ্যাডজুডিকেশনের মধ্যে আছে, আন্ডার অ্যাডজুডিকেশন, আমাদের দাবি হচ্ছে তাদেরকে এই নির্বাচনে ভোট দিতে দেয়া হোক। এটা আমাদের জোরালো দাবি। 2026-এর ভোটে আর একটা জিনিস যেটা আমরা দেখতে পাচ্ছি, চারিদিক থেকে খালি ভাতার প্রতিশ্রুতি, কে কত ভাতা বাড়াবে। এ পক্ষ বলছে 1,500, ও বলছে 3,000, ও বলছে 1,700, ও বলছে 4,000, মানে ক্রমশ এই একটা ভাতা 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 চলছে। আপনারা কি বলছেন? বামপন্থীরা কোনো রকমভাবে এই অর্থনৈতিক সহায়তার বিরোধী ছিল না। আপনাদের হয়তো জানা আছে, সেটা হচ্ছে যে আজকের দিনে যেটা খুব জনপ্রিয় কন্যাশ্রীর নামে, সেইটা হচ্ছে গিয়ে দুস্থ আমাদের যারা কন্যারা, সেই ছাত্রীদের উৎসাহিত করবার জন্য বছরে 1,200 টাকা দেয়া হতো, এখন 500 টাকা দেয়া হয়। সাইকেলও খুব সম্ভবত দেওয়া হতো। সবকটাই দেয়া হতো, সাইকেল বলুন, সেটা হচ্ছে গিয়ে দেয়া হতো সেই তাদের জন্য যারা হচ্ছে গিয়ে অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে, অনেকটা দূরে স্কুল, তারা আসতে পারছে না। সেরকম অনেক ছবিও আপনারা মিডিয়াতে দেখিয়েছেন। বার্ধক্য ভাতা ছিল, আপনার এই বেকার ভাতা ছিল। আমরা অর্থনৈতিক সহযোগিতার বিপক্ষে না, কারণ অর্থনৈতিক সহযোগিতার মধ্য দিয়ে এইটুকু স্বীকার করা হয় যে এই মুহূর্তে তোমাদের যে চাহিদা সেটা আমরা পূরণ করতে পারছি না। দেখুন, এই সমাজ ব্যবস্থায় সবার চাকরি তো দেওয়া সম্ভব হচ্ছে না। তার মধ্যেও বছরে অন্তত 20 থেকে 30,000 চাকরি তো আমাদের আমলে হতো, একদম পরীক্ষা নিয়ে হতো। বেসরকারি অংশ আমি ছেড়ে দিলাম। কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমাদের কতগুলো না ভুল হয়ে গেছে। সেই ভুলগুলো কি? যে আমরা 2011-তে বড় বড় করে পোস্টার দিয়ে বলিনি, বুদ্ধদেব ভট্টাচার্যের ছবি দিয়ে, যে বাংলার ছেলেকেই চায়, বলিনি। আমরা বলিনি যে সিপিআইএমের দেওয়া ভাতাটা হচ্ছে গিয়ে বেকার ভাতা। আমরা বলিনি মেয়েদেরই টাকা দেওয়াটা হচ্ছে গিয়ে সিপিআইএমের ভাতা। আমরা বলেছি সরকারের ভাতা। আর এখন এই ন্যারেটিভটা তৈরি হয়েছে, এগুলো নিয়ে কী হচ্ছে কি কোনো একটা দল দিচ্ছে। তো আমি ওদের বললাম যে ভারতের ধনীতম, আমি জানি না মানে বিশ্বের কোন স্ট্যান্ডার্ডে আসবে এত কোটি কোটি হাজার হাজার কোটি টাকা ওদের, আমরা তারাও যদি বলে যে ভাতা দেবো, তারাও পশ্চিমবাংলায় 1 বছরের বেশি ভাতা টানতে পারবে না। কোনো দলের ক্ষমতা নেই ভাতা দেওয়ার। ভাতা দেয় সরকার, সরকার বদলায়, ভাতা থেকে যায়। আমরা বলছি বেকার ভাতা তো আমরা শুরু করেছিলাম, এই নামটামগুলো আমরা দিইনি, যুবসাথী টুবসাথী এই নামফামগুলো আমরা দিইনি। কিন্তু আমাদের তো বক্তব্য পরিষ্কার যে বেকার ভাতাও থাকবে, তার সাথে সাথে কর্মসংস্থানও থাকবে। তাহলে কর্মসংস্থান যদি থাকে তাহলে আমার 92 লক্ষের লাইন থাকবে না, সেই লাইনটা কমে আসবে 62, 42, 22। তাহলে বেকার ভাতার পরিমাণ অটোমেটিক্যালি বেড়ে যাবে। আর যদি আমাদের যে দাবি আছে প্রত্যেক বাড়িতে একটা স্থায়ী চাকরি সুনিশ্চিত করা এবং 5 বছরের মধ্যে সম্পূর্ণ যত শূন্য পদ আছে সেগুলোকে চাকরি দেওয়া, তাহলে তো আমার মনে হয় না বেকার ভাতার লাইনে এত লোক দাঁড়াবে। ভাতার আমরা পক্ষে। কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, এই যে বিখ্যাত স্লোগান, সেটা কি এখনও থাকছে? সব সময় আছে। আপনি একটা সহজ জিনিস ভাবুন যে সারদার কথা শুধু বলা হচ্ছে, সারদার কেলেঙ্কারি শুধু না, তার সাথে অ্যালকেমিস্ট আরও অনেক অনেক ছিল। তাহলে এইটার পরিমাণ 14,000 কোটি বলুন, 20,000 কোটি বলুন, আসলে এটা অনেক বড় স্ক্যাম, অনেক হাজার কোটি টাকার ব্যাপার, খুব কম করে 22-23 হাজার কোটি টাকার। আচ্ছা, আপনি আমাকে এটা বলুন যে আমাদের যা দৈনন্দিন খরচ সেইটা করার পর বাকি টাকাটা সঞ্চয় করি। আমরা আগে সঞ্চয়ের জন্য রেখে দিলাম, তারপরে বাকি টাকায় কোনো ক্রমে সংসার চালালাম। এই মানসিকতা আমেরিকানদের আছে কিছুটা, ওয়ারেন বুফে বলেন, আমাদের নেই। তাহলে আপনাকে বুঝতে হবে যে 22,000 কোটি উদ্বৃত্ত টাকার বাজার তৈরি হয়েছিল, তার থেকেও বেশি বাজার তৈরি হয়েছিল, যেটা হচ্ছে গিয়ে স্মল স্কেলে ইনভেস্টেড হয়েছিল, ব্যাংকে ইনভেস্টেড হয়েছিল, অন্য জায়গায় ইনভেস্টেড হয়েছিল। কিন্তু 22,000 কোটি টাকা এইগুলো হচ্ছে চিটফান্ডগুলোতে ইনভেস্ট হয়েছিল। তাহলে এই পরিমাণের যে টাকা, সেইটা মানুষের মধ্যে উদ্বৃত্ত আকারে এসেছিল, পরিমাণটা আরও বেশি কিন্তু, কারণ আমি সরকারিগুলো বাদ দিলাম, শুধু আপনাকে বললাম চিটফান্ডে যে টাকাগুলো মানুষ ঠকেছে। তাহলে মানুষের অর্থনৈতিকভাবে ভালো জায়গায় ছিলেন বলে তো এতগুলো টাকা ইনভেস্ট করতে পেরেছিলেন। আচ্ছা, এরপর একটা জিজ্ঞাসা করব, আজকের দিনের রাজনীতিতে মানে যে রাজনীতির একটা মতাদর্শ থাকে না, এই মতাদর্শের ব্যাপার কি সত্যি খুব একটা আছে?
কারণ দেখা যায় আজকে যে এ ফুলে কয়েক ঘন্টা বাদে বা কয়েকদিন বাদে ওই ফুলে আবার এখান থেকে ওই ফুলে, এই যে ফুলে ফুলে দোলে দোলে বারবার পাল্টে যাচ্ছে, এই বিষয়ে কি বলবেন? রাজনীতি যাদের কাছে কেরিয়ার তাদেরকে ক্ষমতার সাথে থাকতে হয়, কিন্তু রাজনীতি যাদের কাছে ভালোবাসার জায়গা, সামাজিক দায়িত্ববোধ, রাজনৈতিক সচেতনতার প্রকাশ, তাদেরকে দল বদলাতে হয় না। অতিকুর রহমান ব্যতিক্রম তো আছে। আপনি যদি মনে করেন যে কেরিয়ার, এখন আমার সাথে হয়তো কি আপনারা একমত হবেন না, সেটা একটা কী বলুন তো, যে আমরা যখন ছোটো ছাত্রাবস্থায় সবে, তো আমি যখন হস্টেল সেক্রেটারি ছিলাম আমার ইউনিভার্সিটির, আমি গিয়ে দেখতাম যে ক্লাস করে যাচ্ছি অফ টাইমে বা টিফিন পিরিয়ডে আমার বাবার বয়সী অনেক মানুষজন আমাকে দেখে উঠে পড়ছেন বা এত আমার জন্য অপেক্ষা করছেন, কারণ হচ্ছে কি একটা হস্টেলের ব্যবস্থা করতে হবে। এই সময়টাতে কখনো কখনো নিজেকে যদি আমার এই বোধটা, আমার সচেতনতা, আমার রাজনৈতিক শিক্ষা খুব প্রখর না থাকে, তখন নিজেকে মনে হয় না যে ডেমিগড, আমি বোধহয় সব কিছু পারি। এই যে প্রাইড বা অহংকার, এইটাকে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে পৃথিবীর সবচাইতে বড় সিন। অরিজিনাল সিন যদি আমার বিচার, এটা অরিজিনাল সিন হচ্ছে প্রাইড, ডিসওবিডিয়েন্স না। যতই আদম ইভের গল্প বলা হোক, আমি বিচার করি তাই। এবং দুঃখের বিষয় হচ্ছে যে অহংকারটাকে পাপের যে লিস্ট, তার মধ্যে আনাও হয় না। এই অহংকার আপনাকে বিভিন্ন সিনের পথে, পাপের পথের দিকে ঠেলে দেয়। কাজেই আমি খুব পরোক্ষভাবেই বলার চেষ্টা করছি, কারণ যে বিষয়ে আমার জানা নেই সে বিষয়ে বলাটা ঠিক না। এমনটা হতে পারে যে অনেক মানুষ পাশে থাকা, কিছু দায়িত্ববোধ থাকা, তার থেকে নতুন কিছু প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ না হওয়া, সেই পূরণ না হওয়া থেকে হতাশা, সেই হতাশা থেকে নতুন কোথাও গিয়ে কাউকে কিছু দেখিয়ে দেওয়ার প্রচেষ্টা, এরকম অনেক কিছু থেকে মানুষের রূপান্তর ঘটতে পারে। প্রথম অভয়ার মা, তার জন্য পুরোপুরি ঝাঁপিয়ে পড়ল আপনাদের সংগঠন, এবং প্রথম থাকতে যে লড়াইটা শুরু হয়েছিল সেটা কিন্তু আপনাদের হাত ধরেই। পরবর্তীকালে সমাজের সমস্ত স্তরের মানুষ কিন্তু এতে যোগ দিল। হঠাৎ তিনি এরকমভাবে বদলে গিয়ে একটা অন্য রাজনৈতিক দলে চলে গেলেন, আসল কারণটা কি মনে হয়? না না, আপনাদের দিনটা মনে আছে, তখন হচ্ছে যে বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের প্রিয় নেতা মারা গেছেন। তারপরে এরকম একটা বিষয়, এবার হচ্ছে গিয়ে যদি আমাদের যুবনেত্রী, এখন সর্বজনগ্রাহ্য নেত্রী, তিনি বা অন্যরা, কলতান, এরা যদি না থাকতেন, তাহলে বোধহয় কেউ জানতেও পারতাম না যে এটা হচ্ছে গিয়ে নৃশংস হত্যা। বিষয়টা হচ্ছে যে যেই হোক, আগামী দিনে আপনি আমাকে বলুন তো, যে কসবা ল কলেজে যে মেয়েটি আক্রান্ত হলো, যার সম্ভ্রম নষ্ট করা হলো, তার বিরুদ্ধে সবচেয়ে লড়াইয়ের প্রতিবাদ তো আমরাই করেছি। আমরা তো জানি যে রাজনৈতিক মতাদর্শে তার সাথে আমাদের বিরোধ আছে, কিন্তু সে কার দ্বারা অ্যাসল্টেড হলো? তারই মতাদর্শে বিশ্বাসী কিছু নেতৃত্বের দ্বারা। সুতরাং এই সমাজে এই রকম অসভ্যতা, নোংরামো এগুলো থাকবে। সঠিক প্রশাসন, নিরপেক্ষ প্রশাসন, দক্ষ প্রশাসন, সেই একমাত্র পারে এগুলোকে বন্ধ করতে। সেই লড়াইয়ে আমরা চিরকাল আছি। আপনি অভয়ার কথা বলছেন, আমি শুধু আপনাকে অনুরোধ করব, আমার ব্যক্তিগত অনুরোধ, এখন তো উনি প্রার্থী কোনো একটি দলের, কাজেই উনি রত্না দেবনাথ, কাজেই আমরা চাই না, আমরাও যেমন ব্যবহার করতে চাইনি, আমরা এটা রাজনীতিকরণ করিনি, আমরা চাই না যে কেউ এটা রাজনীতিকরণ করুন। রত্না দেবনাথও যেন না করেন। আমার 7 নম্বর ওয়ার্ডে একটা দেয়াল লেখা ছিল, অভয়া ও তামান্নার বিচার চাই। সেটাকে ফেক ভিডিও বানিয়ে চারিদিকে ছড়িয়ে দেওয়া হলো, অভয়া নয় তামান্নার বিচার চাই। এবং শ্রীমতী রত্না দেবনাথও সেটাতে বিশ্বাস করলেন। হতে পারে যে তার বিশ্বাস করার বাধ্যবাধকতা আছে, হতে পারে খুব বাধ্যবাধকতা থেকে আমরা এখান থেকে বিচার করতে পারি না, জাজমেন্টাল হওয়া উচিত না। তিনি হয়তো আমাদের থেকে আরও বেশি অসহায়, যে কারণে তিনি হয়তো এটা বুঝতে পেরেও যে তার মেয়ে যাদের জন্য বিচার পায়নি,
তাকে তাদের ছাতার তলায় যেতে হলো। সময় সেটা বলবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো বলেছেন, জোহর সরকার তো বলছেন, সময় সেটা বলবে। তমন্নার মা? তামান্না হচ্ছে গিয়ে ওর পরিবার, তামান্না খুন হলো কেন? ওই পরিবারের উপর আক্রমণ হলো কেন? আক্রমণ হলো ওরা আমাদের রাজনৈতিক সমর্থক বলে, সেই জন্য ওদের বাড়িতে আক্রমণ হলো। তো তার বিরুদ্ধেও তো আমরা লড়াইতে আছি, সেদিনও লড়াইতে আছি, আজও আছি। আমরা তো অভয়া তামান্নার নাম একসাথে উচ্চারণ করছি, এই নয় যে আমরা আলাদা করছি। আর কোইন্সিডেন্টালি দেখুন যে দুজনের হচ্ছে গিয়ে ধর্ম আলাদা, এটা আরও বেশি দুঃখের বিষয়। কিন্তু এটা তো আমাদের হাতে নেই। তো আমরা তো সবকটা থেকেই বলেছি, পার্কস্ট্রিট মামলা সবকটা থেকেই তো আমরা বলে গেছি। আর শুধু এইটুকু না, আমরা তো হাতরসও বলি। আমরা তো চাই যে গোটা ভারতের আমরা সেই সংস্কৃতির পুনর্প্রতিষ্ঠা চাইছি, যেখানটায় প্রত্যেকটা মানুষ নিরাপদ বোধ করবেন, সরকারের প্রতি আস্থা রাখবেন, সরকারকে শত্রু মনে করবেন না। সরকারের সাথে বিরোধ করে টেকা যায় না, কারণ সরকার আমাদের সরকার, সরকার সবার। আমি বারবার বলি, জনপ্রতিনিধি এলাকার হয়, জনপ্রতিনিধি কোনো দলের হয় না। এই সংস্কৃতিটাকে ফিরিয়ে আনতে হবে। যিনিই হন জনপ্রতিনিধি আমার চন্দননগর থেকে, আমি চাইব তিনি সবার আগে বিরোধীদের বক্তব্য শুনে চেষ্টা করবেন সেই জিনিসগুলোকে এস্টাবলিশ করার। কারণ বিরোধীদের আলাদা জনপ্রতিনিধি, জয়ীদের আলাদা জনপ্রতিনিধি, এটা তো ভারতীয় গণতন্ত্র অ্যালাউ করে না। সেটা তাকে বুঝতে হবে। এটা যবে আমরা বুঝতে পারবো, আমাদের দেশ অনেক সুন্দর হবে। অনেক অনেক ধন্যবাদ। এতক্ষণ আপনারা যে শুনলেন চন্দননগরের সিপিএমের প্রার্থী মনীষ পাণ্ডার বক্তব্য। ওনাকে অনেক কিছু টক ঝাল মিষ্টি সব ধরনেরই প্রশ্ন করা হয়েছে এবং উনি সরাসরি প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু খুব সুন্দর মতন দিয়েছেন। ওনাকে আগামী দিনের এই নির্বাচনের অনেক অনেক শুভেচ্ছা থাকলো। শেষ করছি, দেখতে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন নিউজ ওয়ান বাংলা। নমস্কার।